হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অনার্স ফোর্থ ইয়ারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর প্রথম অধ্যায় সুনাম ও শেয়ার মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ার চ্যাপ্টার থেকে আমরা আজকে দ্বিতীয় ক্লাস নেব। গত সপ্তাহে আমরা একটি ক্লাস নিয়েছিলাম। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করিব তা হচ্ছে সুনাম মূল্যায়ন। আসলে যে গত ক্লাসে আমরা সুনাম কি, সুনামের শ্রেণীবিভাগ, সুনামের বৈশিষ্ট্য, কিভাবে সুনাম মূল্যায়ন করতে হবে বা সুনাম মূল্যায়ন কাকে বলে সে বিষয়গুলো আলোচনা করেছি। আজকে সুনামের মূল্য নির্ধারণে যে সমস্ত বিষয়কে বিবেচনায় নিতে হবে বা যেভাবে সুনাম সৃষ্টি হবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। সুনাম হলো একটি বিমূর্ত ধরনের সম্পত্তি যার কোনো আকার বা অবয়ব নেই। সেজন্য প্রতিষ্ঠানের ধরন ও বৈশিষ্ট্যের উপর এই সুনাম নির্ভরশীল। প্রতিটি প্রতিষ্ঠানের এমন কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পৃথক এবং যার ফলে সুনামের মূল্যায়ন সম্পর্কে এমন কোনো সাধারণ সূত্র প্রণয়ন করা যায় না যার মাধ্যমে সব বিষয় অন্তর্ভুক্ত থাকে। তবে একথা অনস্বীকার্য যে সুনাম নির্ভর করে প্রতিষ্ঠানের অধিক মুনাফা ক্ষমতার উপর। এই উপার্জন ক্ষমতা কখনো বাড়ে কখনো কমে, এটি একটি অনিশ্চিত ব্যাপার। এমন কিছু উপাদান আছে যেগুলো মুনাফা অর্জনের ক্ষমতার উপর প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। সেই উপাদানগুলোকেই সুনামের মূল্য নির্ধারণে বিবেচনা করতে হয়। 1 নম্বরে রয়েছে যে কারবারের অবস্থান। কারবারের অবস্থান প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টিতে এক উল্লেখযোগ্য উপাদান। কোনো এক গুরুত্বপূর্ণ স্থানে কারবারের অবস্থান হলে সেখানে অনেক বেশি ক্রেতাকে আকর্ষণ করা যাবে, অর্থাৎ অবস্থানগত সুবিধার কারণে এটি সম্ভব হয়। যেমন একটি কর্মব্যস্ত বিপণন কেন্দ্রে অবস্থিত এক খুচরা ব্যবসায়ীর দোকান। এ ধরনের দোকান অধিক সংখ্যক ক্রেতার সমাবেশ হয় এবং ক্রয় বিক্রয়ের পরিমাণ বেশি হয়। তাই কোনো প্রতিষ্ঠানের সুনাম মূল্য নিরূপণ করার সময় কারবারের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হচ্ছে কারবারের প্রকৃতি। ব্যবসায়ের ধরন কেমন তার উপর নির্ভর করে সুনামের অস্তিত্ব ও মূল্য নির্ভর করে। কারবারের প্রকৃতি বলতে প্রধানত প্রকৃতি ও একচেটিয়া ক্ষমতা লাভের সম্ভাবনাকে বোঝায়। এবার আমরা দেখে নিই পণ্যের প্রকৃতি কি জিনিস। খরিদ্দারগণ যেসব পণ্য ব্যবহার করেন তার মধ্যে কতগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য থাকে আর কতগুলো নিত্য প্রয়োজনীয় নয় এ ধরনের পণ্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে চাহিদার বিশেষ রকমের পরিবর্তন হয় না, তাই এক্ষেত্রে সুনাম প্রতিষ্ঠিত হলে তা মোটামুটি বজায় থাকে। কিন্তু অন্যান্য চাহিদা এবং ক্রেতার রুচি ও পছন্দের দ্বারা প্রভাবিত হয়, তাই এ ধরনের পণ্যের ক্ষেত্রে সুনাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা তারতম্য দেখা দেয়। একচেটিয়া ক্ষমতা লাভের সম্ভাবনা। যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাজারে বিশেষ প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় না, অর্থাৎ কারবারটি যে ধরনের পণ্যের ব্যবসা করে তাতে সম্পূর্ণ বা আংশিক একচেটিয়া ক্ষমতা লাভের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সুনাম সৃষ্টি করা অনেকখানি সহজ, কারণ প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা সম্পর্কে কোনো তখন সংশয় থাকে না। এই ছিল একচেটিয়া ক্ষমতা লাভের সম্ভাবনার ক্ষেত্রে কিভাবে সুনাম সৃষ্টি হবে সে সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় বিষয়টি কারবারি পণ্যের উৎকর্ষ, বেটার কোয়ালিটি অফ দি গুডস। তাহলে এর মানে দাঁড়াচ্ছে এরকম যে যে প্রতিষ্ঠানের কারবারি পণ্যের গুণাগুণ অন্যান্য সমগোত্রীয় সমপণ্য ব্যবসায়ীর থেকে অধিক উৎকর্ষযুক্ত, স্বাভাবিক কারণেই সেই প্রতিষ্ঠানে বেশি ক্রেতা আকৃষ্ট হবে, কাজেই সেই প্রতিষ্ঠানের সুনামও তখন বেশি হবে। ব্যবস্থাপনার কর্মী ও অন্যান্য কর্মীদের দক্ষতা। কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ব্যবস্থাপনা কর্মী ও সাধারণ কর্মীদের দক্ষতা কারবারের সুনাম সৃষ্টির এক উল্লেখযোগ্য উপাদান। এই দক্ষতার দরুন একদিকে প্রতিষ্ঠানের উৎপাদন শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদন ব্যয় কম হয়, এবং অন্যদিকে বিক্রয়ের পরিমাণ
বৃদ্ধি পায়। এতে মুনাফা অর্জন বেশি পরিমাণে হয়, তাদের সুনাম সৃষ্টির সম্ভাবনাও এক্ষেত্রে প্রবল। এরপরে যে বিষয়টি তা হচ্ছে অস্তিত্বের সময়কাল। আমরা যে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব সেটি কতদিন ধরে চালু আছে বা কারবার করছে সেই সময়ের ব্যক্তি সুনামের মূল্য নিরূপণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কেননা যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাজারে চালু থেকে কারবার চালিয়ে যাচ্ছে সেটি অন্য একটি নতুন প্রতিষ্ঠিত কারবারের তুলনায় অনেক বেশি পরিচিত। কাজেই এ ধরনের প্রতিষ্ঠানটি খরিদ্দারদের কাছে দীর্ঘদিন ধরে পরিচিত থাকার সুবাদে সুনাম অর্জিত হয়ে থাকে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেগুলো এককভাবে বা সম্মিলিতভাবে সুনামের মূল্য নির্ধারণের উপর কম বেশি প্রভাব ফেলে। যেমন হচ্ছে সরকারি আইন কানুন, দেশের সামগ্রিক আহ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, বাজারে প্রতিযোগিতার সম্ভাবনা, কারবারের সেবা প্রদানের মনোভাব, বাজারের অনুকূল পরিস্থিতি, ধারে লেনদেনের সুযোগ সুবিধা ইত্যাদি উল্লেখযোগ্য। যদি বাজারের পরিস্থিতি কারবারের পক্ষে অনুকূল হয়, বাজারের প্রতিযোগিতার সম্ভাবনা খুবই কম থাকে, দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হয়, অর্থনৈতিক বাজার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুনাম বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল হয়ে থাকে। এভাবেই আমরা সুনামের সৃষ্টি হয় বা সুনাম মূল্য নির্ধারণে এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় নেই। এবার আমরা আলোচনা করব যে সুনাম মূল্যায়নের পদ্ধতিগুলো নিয়ে। তো সুনাম মূল্যায়নের অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো এখানে আমরা দেখছি যে প্রথমে রয়েছে অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি, অর্থাৎ পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট। এই পদ্ধতিতে বিগত কয়েক বছরের অর্জিত মুনাফার গড়কে এক বা একাধিক বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে সুনাম মূল্য নিরূপণ করা হয়। সূত্রটি হচ্ছে গুডউইল ইকুয়াল টু কস্ট অফ এভারেজ প্রফিট ইনটু ইয়ার অফ পারচেজ। একটি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো যে 1 জানুয়ারি 2020 সালে কনকর্ড লিমিটেড নাজমা লিমিটেডকে ক্রয় করতে সম্মত হলো। ক্রেতা কোম্পানির সম্পত্তিগুলোর লিখিত মূল্য ছাড়াও বিগত 4 বছরের গড় মুনাফা 3 গুণ অর্থ সুনাম বাবদ প্রদান করতে সম্মত হয়েছে। তো এরকম হলো যে 2016 সাল হতে 2019 সাল পর্যন্ত তাদের মুনাফার পরিমাণ ছিল এরকম 20,000, 24,000, 30,000 এবং 16,000 টাকা। এখন এর সাথে আরো আমরা যুক্ত করতে পারি, ধরো যে সর্বশেষ যে বছর সে বছরে একটি দুর্ঘটনা ঘটায়, কারবারের মুনাফার পরিমাণ একটি অস্বাভাবিক ক্ষতি হয় 10,000 টাকা। এখন প্রশ্ন হলো সুনামের মূল্য নির্ধারণ করা। এখন আমরা যে বিষয়টি যে আমরা বললাম যে পরপর 4 বছরের মুনাফা হবে 20,000, 24,000, 30,000 এবং 16,000। তো এই 16,000 এবং চতুর্থ বছরে একটি ক্ষতি হয়েছে 10,000 টাকা। তো আমরা জানি যে ক্ষতি যদি হয় তাহলে লাভের পরিমাণ নিশ্চয়ই বেশি হয়েছিল, ক্ষতি হওয়াতে লাভের পরিমাণ কমে গেছে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি করতে হবে, 16,000-এর সর্বশেষ বছরের যে ক্ষতি হওয়ার পরের যে মুনাফা, সেই মুনাফাকে আমরা ক্ষতির সাথে মুনাফা যোগ করে আগের মোট মুনাফাকে বা অতীত মুনাফায় ফিরিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে সর্বশেষ বছরের ছিল 26,000, তাহলে 20,000, 24,000, 30,000 এবং 26,000, এই চারটি যোগ করলে আমরা ঘরে পাই হচ্ছে 25,000। তোমাদের বইয়ের 15 পৃষ্ঠায় যদি তোমরা দেখো তাহলে এই উদাহরণটি পাবে। 25,000, যেহেতু এখানে 3 গুণ অর্থ সুনাম বাবদ দিতে রাজি হয়েছে, তাহলে 25,000 গুণ 3 আমরা বলতে পারি যে 75,000 টাকা হবে গুডউইল। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি ভারযুক্ত অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি, পারচেজ অফ পাস্ট ওয়েটেড এভারেজ প্রফিট। তো যে ক্ষেত্রে অতীত মুনাফা ক্রমাগত বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সেক্ষেত্রে অতীত মুনাফাকে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দ্বারা ভার প্রদান করার পর গড় নির্ণয় করে তার ভিত্তিতে সুনামের মূল্যায়ন করা হয়। এর গুডউইল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট ইনটু ইয়ার অফ পারচেজ। এখানেও আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি
বলতে চাই তা হচ্ছে যে কনকর্ড লিমিটেড নাজমা লিমিটেডের ব্যবসাটি ক্রয় করতে সম্মত হলো 1 জানুয়ারি 2017 সালে। তো কোম্পানির অন্যান্য যে সম্পত্তিগুলো লিখিত মূল্য ছাড়াও তারা দেখলো যে তাদের গত 3 বছরের প্রফিটের পরিমাণ ছিল 20,000, 24,000, 30,000 এবং 36,000 টাকা যথাক্রমে। এবং এই প্রফিটের সাথে ভার ছিল প্রথম বছর 1, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4। তাহলে আমরা যদি ওয়েটেড এভারেজ প্রফিট পেতে চাই তাহলে আমাদের প্রফিটের সাথে ওয়েটটা গুণ করতে হবে। তাহলে হবে ওয়েটেড প্রফিট, তারপরে এগুলোকে যোগ করব, যোগ করলে যা হবে টোটাল ওয়েটকেও যোগ করব। তার মানে হচ্ছে ওয়েটেড প্রফিটকে টোটাল ওয়েট দ্বারা ভাগ করলে আমরা পাবো ওয়েটেড এভারেজ প্রফিট। এরপর যদি ব্যবসা বলা থাকে যে সুনাম হবে 3 গুণ বা 2 গুণ, তাহলে আমরা সেই 3 বা 2 দিয়ে গুণ করলেই আমরা ভারযুক্ত অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি অনুযায়ী গুডউইল নির্ণয় করতে পারবো। তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায় যদি কমার্স পাবলিকেশনের বইয়ের 16 পৃষ্ঠায় দেখো তাহলে এই উদাহরণটি রয়েছে। আশা করি সেখান থেকে তোমরা আরো পূর্ণাঙ্গ ধারণা পাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি অর্থাৎ সুপার প্রফিট মেথড। যে কোনো প্রতিষ্ঠান সমশ্রেণীর অন্য প্রতিষ্ঠান থেকে যে বাড়তি মুনাফা অর্জন করে তাকে অতি মুনাফা বলে। কোনো প্রতিষ্ঠানের বাড়তি মুনাফা অর্জনের ক্ষমতা থেকেই সুনামের সৃষ্টি হয়। তাই এই পদ্ধতিতে সুনাম মূল্যায়ন সুনামের মূল ধারণার সাথে খুব বেশি রকম সামঞ্জস্যপূর্ণ। এই পদ্ধতিতে গড় অতি মুনাফাকে বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে সুনাম মূল্যায়ন করা হয়। অর্থাৎ গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইনটু ইয়ার অফ পারচেজ। এখন প্রশ্ন হলো যে সুপার প্রফিটটা আমরা কিভাবে পাবো? এই সুপার প্রফিট ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এই অ্যাকচুয়াল এভারেজ প্রফিট নির্ণয় করার বেলায় আমরা যে বিষয়টা অনুসরণ করব, যে বিগত কয়েক বছরের অর্জিত মুনাফার গড় হচ্ছে প্রকৃত গড় মুনাফা অর্থাৎ অ্যাকচুয়াল এভারেজ প্রফিট। এটি নির্ণয়ের সময় সুনাম মূল্যায়নের ক্ষেত্রে পূর্ববর্তী যে আমরা সতর্কতাগুলো অবলম্বন করেছি বা ধাপগুলো অনুসরণ করেছি সেই ধাপ অনুযায়ী করতে হবে। অর্থাৎ কোনো অসম্মানিত দফা থাকলে বছরের আয়ের সাথে তা প্রয়োজন মতো যোগ করতে হবে বা বিয়োগ করে বিগত বছরের মোট মুনাফা নির্ণয় করতে হবে। এরপর নির্ণীত মোট মুনাফাকে যত বছরের মুনাফা যোগ করা হয়েছে তার সংখ্যা দ্বারা ভাগ করে গড় মুনাফা বের করতে হবে। সবশেষে এই গড় মুনাফা যদি কোনো সমন্বয় করার প্রয়োজন হয় তাহলে উক্ত সমন্বয় করার পরে যে প্রফিটটা পাওয়া যাবে সেই প্রফিটকে আমরা বলবো অ্যাকচুয়াল এভারেজ প্রফিট। পাশাপাশি আছে কি নরমাল প্রফিট। তো নরমাল প্রফিট নির্ণয় করার জন্য হচ্ছে যে আমাদের যে গড় বিনিয়োজিত মূলধন বা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড থাকবে তার উপর স্বাভাবিকভাবে যে লাভ হওয়ার সম্ভাবনা থাকে তাকে নরমাল প্রফিট বলে। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠান যদি তার নিয়োজিত মূলধনের পরিমাণ 10 লাখ টাকা হয় এবং সে যদি তার মূলধনের উপর 10% লাভ করার প্রত্যাশা করে তাহলে তার নরমাল প্রফিট হবে যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন। তো এই অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে সুপার প্রফিট। তো এই সুপার প্রফিট নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা পরের ক্লাসগুলোতে করব। এবার আমরা দেখি এই যে চতুর্থ পদ্ধতি, সেই চতুর্থ পদ্ধতির নাম হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড বা মূলধনায়ন পদ্ধতি। এই যে মূলধনায়ন পদ্ধতি এটা দুই ধরনের, একটা গড় মুনাফা মূলধনায়ন পদ্ধতি আর একটা হচ্ছে অতি মুনাফা মূলধনায়ন পদ্ধতি। গড় মুনাফা পদ্ধতি অনুযায়ী যে এই পদ্ধতিতে পূর্ববর্তী পদ্ধতির ন্যায় বার্ষিক যে গড় মুনাফা নির্ণয় করা হয়। গড় মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে যুক্তিসঙ্গত ব্যবস্থাপনা খরচ বাদ দিতে হয়। এই গড় বার্ষিক মুনাফাকে যুক্তিসঙ্গত আগমনের হারে মূলধনায়ন করে কারবারের সর্বমোট মূল্য নিরূপণ করা হয়। তো এই যে কারবারের সর্বমোট মূল্য অর্থাৎ ভ্যালু অফ দ্য বিজনেস এর সূত্র হচ্ছে এভারেজ প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন ইনটু 100। তো এভারেজ প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন ইনটু 100।
যদি ধরি আমরা গড় মুনাফা হচ্ছে 1 লাখ টাকা, নর্মাল রেট অফ রিটার্ন 10%, সেক্ষেত্রে নিচে 10 গুণ 100 করলে আমরা প্রতিষ্ঠানের বা কারবারের সর্বমোট মূল্য পাবো। এক্ষেত্রে গুডউইল নির্ণয়ের সূত্রটি হচ্ছে যে আমরা যে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট, এই যে এখানে যে আমরা যে মূল্যটা পাবো এবং কারবারের যে নিট অ্যাসেট রয়েছে তার বিয়োগফলই হবে গুডউইল। গড় মুনাফার মূলধনায়ন পদ্ধতি অনুযায়ী গুডউইল নির্ণয়ের বেলায় ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট থেকে বাদ যাবে হচ্ছে নেট অ্যাসেট। তো এক্ষেত্রে আমরা একটি উদাহরণ বলতে পারি যে ধরি যে একটি কোম্পানির গত 5 বছরের প্রফিটের পরিমাণ ছিল এরকম যে 20,000, 21,000, 23,000, 18,000 এবং 28,000 টাকা, এবং তাদের বিনিয়োজিত মূলধনের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা, আর তাদের নর্মাল রেট অফ রিটার্ন প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%। এখন প্রশ্ন হলো যে তাহলে তাদের গুডউইলের পরিমাণ কত হবে? যেহেতু এটা গড় মূলধনায়ন পদ্ধতি, তাহলে প্রথমে আমাকে প্রফিট গুলোকে এভারেজ করতে হবে। তো আমরা প্রফিট গুলো এভারেজ করলে পাই 22,000 টাকা। এই 22,000 আমাদের নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%, 10 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 2,20,000 টাকা। আমরা একটু আগেই বলেছি যে আমাদের কারবারের বিনিয়োজিত মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে 2,20,000 টাকা হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট মাইনাস নেট অ্যাসেট হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 20,000 টাকাই হলো আমার গুডউইল। আমাদের বইয়ের 20 পৃষ্ঠায় এই সংক্রান্ত একটি উদাহরণ আছে, সেটি দেখলে আশা করি বিষয়টি আরো ক্লিয়ার হবে। এবার আসি যে অতি মুনাফার মূলধনায়ন পদ্ধতি। তো এই পদ্ধতিতে পূর্ববর্তী পদ্ধতির ন্যায় অতি মুনাফা নির্ণয় করা হয়। এরপর অতি মুনাফাকে একটি নির্দিষ্ট সুদের হারে মূলধনায়ন করে তার মূল্যকে সুনামের মূল্য হিসেবে ধরা হয়। অর্থাৎ গুডউইল ইকুয়াল টু হবে সুপার প্রফিট ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু 100। এক্ষেত্রেও আমরা একটি উদাহরণ যদি বলি যে ধরো যে একটি ব্যবসায় নির্মিত সুপার প্রফিটের পরিমাণ 7,000 টাকা, আর যদি তার নর্মাল রেট অফ রিটার্ন হয় 10%, তাহলে 7,000 ভাগ 10 গুণ 100, এই 70,000 টাকা হবে সেক্ষেত্রে গুডউইল। এই ছিল মূলধনায়ন পদ্ধতি। এবার আসি যে সুনাম মূল্যায়নের আরেকটি পদ্ধতি, তা হচ্ছে বার্ষিক কিস্তি পদ্ধতি বা ক্যাপিটালাইজেশন মেথড। এই পদ্ধতিটি সুপার প্রফিট মেথডের প্রায় অনুরূপ, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই পদ্ধতিতে অতি মুনাফার অঙ্ককে বর্ষ গুণকের দ্বারা গুণ করে হয় না। এতে অতি মুনাফাকে একটি নির্দিষ্ট হার সুদে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। উক্ত সময় শেষে বিনিয়োগের বর্তমান মূল্যকেই সুনাম হিসেবে ধরে নেওয়া হয়। তো গুডউইল এক্ষেত্রে ইকুয়াল টু সুপার প্রফিট ইনটু অ্যানুইটি ভ্যালু। আমরা যদি একটু আগে যে বললাম আমাদের সুপার প্রফিটের পরিমাণ যদি ধরি আমরা হবে 10%, এবং সুদের হার যদি ধরি আমরা সুপার প্রফিটের পরিমাণ যদি ধরি 10,000 টাকা এবং সুদের হার ধরি যদি 5%, বর্ষ সংখ্যা যদি আমরা ধরি 4, তাহলে সেক্ষেত্রে সুনাম নির্ণয়ের জন্য আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির যে সূত্র আছে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইন্ডেক্স, সেই সূত্র ব্যবহার করেও আমরা অ্যানুইটি ভ্যালু একবারে নির্ণয় করতে পারবো, অথবা অ্যানুইটি ভ্যালুটা আগে নির্ণয় করে তার সাথে সুপার প্রফিটকে গুণ করলেও আমরা গুডউইলের পরিমাণ পাবো। এই যে 5টি পদ্ধতির কথা আমরা বলছি, অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি, ভারযুক্ত অতীত গড় লাভ ক্রয় পদ্ধতি, অতি মুনাফা পদ্ধতি, মূলধনায়ন পদ্ধতি এবং বার্ষিক কিস্তি পদ্ধতি। তো এই যে পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধুনিক পদ্ধতি হচ্ছে সুপার প্রফিট মেথড। এবার আমরা আলোচনা করব যে সুনাম আমরা কিভাবে লিপিবদ্ধ করব সে বিষয়ে। সুনামের আদায়যোগ্য মূল্যের কোনো স্থিরতা নেই, মানে এটা যে সবসময় স্থির এত পরিমাণে থাকবে এরকম নয় বিষয়টি। তো সাধারণভাবে সুনামের থেকে কোনো মূল্য আদায় করা যায় না। কেবল প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন ঘটলে বা প্রতিষ্ঠানটি বিক্রয় করা হলে সুনামের মূল্য আদায় হয়ে থাকে। তো এই কারণে প্রয়োজনীয় ক্ষেত্রেই কেবল সুনাম হিসেবের প্রতি লিপিবদ্ধ করা হয়, সব ক্ষেত্রে নয়।
সাধারণত ততক্ষণ পর্যন্ত হিসাবের বইতে এটি লিপিবদ্ধ করা হয় না যতক্ষণ না প্রতিষ্ঠানটি ক্রয় বিক্রয় করা হয়। এমনকি কোনো প্রতিষ্ঠানের লাভ প্রতিষ্ঠানটি যে শিল্পের অন্তর্গত সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক লাভের থেকে বেশি হলেও সুনামের মূল্য হিসাবভুক্ত করা উচিত নয়। সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে সুনাম হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রথম হচ্ছে কোম্পানি বিক্রয় একত্রীকরণ গ্রসন করার সময় কোম্পানির শেয়ার বাজার মূল্য তালিকায় অন্তর্ভুক্ত না থাকলে বিভিন্ন কর যেমন ভূমি উন্নয়ন কর, অনুদান কর ইত্যাদি ধার্য করার জন্য শেয়ার মূল্য নির্ধারণ করার যদি প্রয়োজন পড়ে তাহলে সুনামের মূল্যায়ন করে লিপিবদ্ধ করি। হোল্ডিং ও অধীন কোম্পানির একত্রিত উদ্বৃত্ত বস্তু প্রস্তুত করতে হলে সুনাম লিপিবদ্ধকরণ করতে হয়। অংশীদারদের অবসর গ্রহণ, মৃত্যু বা নতুন অংশীদারদের আগমন ঘটলে অংশীদারি কারবার বিক্রয় বা কোম্পানিতে রূপান্তরকালে অংশীদারদের মধ্যে লভ্যাংশ বণ্টনের হারের যদি পরিবর্তন ঘটে, অংশীদারি ফার্মগুলো যদি একত্রীকরণ করা হয় এবং এক মালিকানা কারবার ক্রয় বিক্রয় করার সময় সুনাম মূল্যায়ন এবং লিপিবদ্ধকরণের যদি প্রয়োজন পড়ে তখন আমরা সুনাম লিপিবদ্ধকরণ করি। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুনাম কিভাবে নিঃশেষকরণ বা অবলোকন করা হবে সে বিষয়ে। তো আমাদের বইতে যে বিষয়গুলো উল্লেখ আছে সে অনুযায়ী হলো বিশেষ প্রয়োজন ছাড়া কোনো প্রতিষ্ঠান সুনাম হিসাব ব্যক্ত করতে আগ্রহী হয় না, কিন্তু প্রয়োজনের ভিত্তিতে সুনামকে হিসেবে নির্বাচিত করা হলেও অনেক হিসাবরক্ষণ প্রয়োজন মিটে গেলে এই সুনাম হিসাবে দেখানোর পক্ষপাতী নন। সে কারণ তাতে প্রতিযোগিতা প্রতিষ্ঠান সুনামের পরিমাণ সম্বন্ধে জানতে পারে এবং বিভিন্ন পক্ষের মনে প্রতিষ্ঠানের আর্থিক পরিস্থিতি সম্পর্কে ভ্রান্ত ধারণার সৃষ্টি হতে পারে। অবশ্য সুনামের এই নিঃশেষকরণের ব্যাপারে হিসাবরক্ষকরা একমত নন। কোনো কোনো হিসাবরক্ষক অন্য স্থায়ী সম্পত্তির মতো একবার হিসেবে লিপিবদ্ধ করা হলে সুনামকে প্রতি বছরই একই মূল্যে হিসেবে দেখানোর পক্ষে মত প্রকাশ করেন। অবশ্য অন্য ক্ষয়িষ্ণু সম্পত্তির মতো এর উপর অবচয় ধার্য করা তারা বিরোধী অর্থাৎ রাজি নন। কিন্তু বর্তমানে অনেক প্রতিষ্ঠানে সুনামের মূল্যের একটি অংশ প্রতি বছর লাভ ক্ষতি হিসেবে দেখিয়ে ধীরে ধীরে নিষিদ্ধ করার পদ্ধতি অনুসৃত হয়। এক্ষেত্রে সুনাম থেকে সুবিধা প্রাপ্তির একটি অনুমিত সময় স্থির করা হয়। এই সময়ের অন্তর্গত প্রতিটি হিসাবরক্ষণ বছরে সুনামের একটি নির্দিষ্ট অংশ আয়ের সাথে মিলকরণ করার পর আয় নির্ধারণ করা হয়। ফলে কারবারের মোট সুনামের সম্পূর্ণ মূল্য অবলোকন করলেও ওই বছর আর্থিক পরিস্থিতির উপর যে প্রতিকূল প্রভাব পড়ার সম্ভাবনা থাকে তা এড়ানো সম্ভব হয়। এ বিষয়ে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড (এপিবি) এর ১৭ নং বিবরণীতে বলা হয়েছে, সুনামসহ সব অস্পর্শনীয় সম্পত্তি সর্বাধিক ৪০ বছরের মধ্যে অবলোকন করতে হবে। আজকাল ৪০ বছর অবশ্য এখানে কাল্পনিক, তবে এপিবি এ ব্যাপারে যুক্তি দিয়েছেন যে এত দীর্ঘ আয়ুষ্কাল অনুমান করার সুনামের মূল্য অবলোকনের ফলে কোনো বছরই প্রদর্শিত আয় বিশেষভাবে প্রভাবিত হবে না। এই আলোচনার একেবারে শেষে আমরা বলতে পারি স্বাভাবিক ব্যবসায়িক বিবেচনায় সুনাম দীর্ঘমেয়াদে কারবার প্রদর্শন করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব প্রতি বছর লাভের বিপরীতে একটি অংশ চার্জ করে একে অবলোকন করা উচিত। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মানিক বণিক, সহকারী বিভাগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য। থ্যাংক ইউ অল।